আমাদের উপস্থিতি কম দেখে কি মন খারাপ নাকি? না, আমাদের বাংলাদেশিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। আমরা কোথাও গিয়ে প্রথমে ডাইনে বামে তাকাই, মাত্র 1.5 জন, মনে হয় গুরুত্বপূর্ণ কিছু না। কেন আপনি একা আসছেন না? আপনিই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আপনার জন্য একটা করতালি হোক। একজন থাকলেও তো গুরুত্বপূর্ণ, একজন থাকলেও গুরুত্বপূর্ণ না? কারণ আজকের পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি তা তো ওই একজন থেকেই শুরু। যেমন ধরেন মুসলিমদের বিলিফ সিস্টেম কি বলছে, আদম এবং হাওয়া। ক্রিশ্চিয়ানিটি বলে অ্যাডাম অ্যান্ড ইভ। আদম হাওয়ার আন্ডা বাচ্চা, তার আন্ডা বাচ্চা, এইভাবে করতে করতে 824 কোটি। নাও তা তো মরতেছে তো রেগুলার, প্রতি 3 সেকেন্ডে 2 জন মারা যায়। বছরে 5.5 থেকে 6 কোটি মানুষ মারা যায় প্রতি বছর। তো মরতেছে, জন্মানোর হারটা বেশি, কারণ চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, ফলে মানুষ বাড়ছে, তাই তো? সো আমরা যে কজনই হই না কেন, আমরা আমাদেরকে সম্মান করব, কারণ আমরা আসলে অর্গানিক ওয়েতে যাচ্ছি। যে একেবারে এখানে এসে 50 জন দাঁড়িয়ে আছে, 30 জন বসে আছে, বক্তা ঘেমে অস্থির, হই হুল্লা, অত অ্যাগ্রেসিভ না। আমরা বলছি একটু স্লো যাই, আস্তে আস্তে যাই, একটু বুঝে বুঝে এগোই। আমি বোঝাতে পারছি স্যার? আমি বেসিকলি লেখালেখির জগতের মানুষ ছিলাম। ওই যে আমার একটা বই আছে, তাও আমাকে জোর করে ছাপানোর ব্যবস্থা করেছে আমার বন্ধুরা। মানে আমরা 5 জনে মিলে একটা প্রকাশনী দেই করোনার মধ্যে। তো আপনারা জানেন যে শান, অপারেশন সুন্দরবন, এই টাইপের মুভি আছে না? আপনারা কি একটারও নাম শোনেন নাই? তো নাম শোনার দরকার নেই, বাংলা মুভি তো, কিন্তু মুভি আছে। তো ওই মুভির যিনি স্ক্রিপ্ট রাইটার, আপনারা কি মাসুদ রানা সিরিজের নাম শুনেছেন? কাজী আনোয়ার হোসেনের। এই মাসুদ রানা সিরিজের লেখককে আমরা সবাই জানি, কাজী আনোয়ার হোসেন। কি আপনারা কি জানেন তো নাকি? সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেন মারা গেছেন ভদ্রলোক। এই কাজী আনোয়ার হোসেন সাহেব কিন্তু 20-22টা বই লিখছে মাত্র। বাদবাকি সবগুলো হচ্ছে ঘোস্ট রাইটার দিয়ে লেখানো। ঘোস্ট রাইটার কাকে বলে? আমার নাম যাবে, লিখছে হচ্ছে হুমায়ুন কবির ভাই, তার সাথে আমার ডিট করা আছে যে ভাই তুমি এত % পাবা, অথবা তুমি একটা বই বাবদ এই কয় লাখ টাকা পাবা, তারপরে যতবার ছাপা হবে ওইগুলোর টাকা পয়সা সব আমার। এটা হচ্ছে ঘোস্ট রাইটার বলে এটা। এই আইডিয়াটার সাথে হয়তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ পরিচিত না, যারা একটু লেখালেখির জগতে তারা পরিচিত। তো যাই হোক, আমি একসময় ভেবেছিলাম যে লেখক হব, কিন্তু পরে দেখি যে লেখকদের বউ থাকে না। কোন অর্থে বললাম বুঝছেন তো? টাকা না থাকলে কি বউ পালা যায়? আপনারা অনেকে রাগ করতেছেন। মানে প্লিজ কিপ ইট সিম্পল। মানে আমরা আলোচনা করবো একটু সময়, কিন্তু একটু মজার মধ্যে দিয়ে যাব, সিম্পলি জীবনকে আমরা স্টাডি করব। তো পরবর্তীতে অনেক কিছুই করেছি জীবনে, অনেক কিছুই করার চেষ্টা করেছি, কিন্তু খুব বেশি মাত্রায় যেটা কাজ করে, মনে আছে যে 2004 সালে একটা শর্ট ফিল্ম বানাই। শর্ট ফিল্মটার নাম ছিল দোয়া। তো সেখানকে যে ফ্রেন্ড ছিল, সে এখন বিবিসিতে জব করে, লন্ডনে থাকে। তো কলেজের ফ্রেন্ড, ওকে নায়ক বানিয়ে দিলাম, ওকে হুজুর টুজুর বানিয়ে একটা চমৎকার মুভি বানালাম দোয়াব নামে। অসাধারণ একটা গল্প, আমাদের বাস্তব একটা গল্প। বাস্তব গল্পটা একটু রংচং চড়িয়ে আমরা করি। আমরা যেটা বেসিকলি করছি সেটা আমরা একটু সবাই একটু সচেতন, প্রোফাউন্ড লেভেলের কয়েকটা কথা বলবো। এটা একটু সচেতনভাবে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি হিউম্যান রেসের কথা বলি, হিউম্যান রেস আজকের এই অবস্থানে তো আমরা একদিনে আসিনি। পৃথিবীর নানা মানুষের নানা কিছু আমাদের জার্নিতে যুক্ত হতে হতে আজকের জায়গাটা এসেছি, রাইট? আমরা ছেলেবেলায় ওই যে কি বলে ওইটাকে, ওই যে একটা কাচের ইয়া থাকে, কুপি কি টাইপের, হারিকেন, এতক্ষণে নাম মনে পড়েছে, দেখেছেন? মানে ব্যবহার না করতে করতে নামটাও মস্তিষ্ক থেকে চলে গেছে প্রায়।
হারিকেন জ্বালিয়েও তো অঙ্ক করেছি, যারা আমরা 90s কিড, 80s কিড, রাইট? এখনো প্রত্যন্ত অঞ্চলে হয়তো কিছু কিছু জায়গায় ব্যবহার হয়, তবে বিদ্যুৎ প্রায় ম্যাক্সিমাম জায়গায় চলে গেছে। এখন এই হিউম্যান রেসে আমরা একটা মৌলিক প্রশ্ন করতে পারি, হোয়াই? আমরা দৌড়াচ্ছি কেন? কারণ আমরা যদি এইটাকে দুইটা ডট ধরি, জন্ম এবং মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, এই তো আমাদের জার্নি, জন্ম থেকে মৃত্যু এইটুকুই তো আমাদের জার্নি। এখন এই জার্নিটাকে আমরা যদি এভাবে একটা উচাটনের রাস্তা, পাহাড়ি পথের মতো কল্পনা করি, কারণ আমাদের জীবনে উত্থান পতন প্রতিনিয়তই আছে, ভালো লাগা মন্দ লাগা, ভালো থাকা মন্দ থাকা, এর মধ্য দিয়েই আমাদের জার্নিটা শেষ হচ্ছে। তো এইটাকে আমরা ধরলাম একটা রেস, একটা ছুটে চলা, একটা দৌড়, একটা ম্যারাথন রেস। এখন প্রশ্ন হলো, হোয়াই দিস রেস? আপনি বলবেন নানা কারণ, নানা কিছু বলবে। যেমন ধরেন রিলিজিয়াস বিলিফ সিস্টেমে যারা বিশ্বাসী, তারা কি বলবে? বলবে পারলৌকিক জীবনে জান্নাত পেতে চাই, ভালো থাকতে চাই। একটা তরুণ যে প্রেমে ডুবে আছে, তাকে যদি জিজ্ঞেস করেন হোয়াই আর ইউ মুভিং, সে বলল যে আমি কপিলারে চাই। কুবের তার নাম ধরে। এখন তাকে বললো যে কপিলারে পাইলে কি হবে? পাইলে মনে হবে সব পেয়ে গেছি। সব পেয়ে গেছি মনে হলে কি হবে? আমরা কিন্তু প্রফাউন্ড লেভেলে যাচ্ছি। এটাকে বলা হয় ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, অর্থাৎ থটকে প্রশ্ন করে করে একদম থটের গভীরে পৌঁছানো, মানে নিজের চিন্তাকে প্রশ্ন করে করে চিন্তার গভীরে পৌঁছানো। দ্যাট ইজ কল্ড ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। একেবারে গোড়ায় চলে যাওয়া, প্রোফাউন্ড লেভেলে চলে যাওয়া, সারফেস লেভেলে না, প্রোফাউন্ড লেভেলে, গভীরে। তাহলে গভীরে গেলে আমরা একটা উত্তরই পাবো, এই হিউম্যান রেস হোয়াই, ভালো থাকা। কারণ কপিলারে পাইলে আমি মনে করছি ভালো থাকব, এর জন্য কপিলারে চিঠি লিখি তিন দিস্তা, ও আমার কপিলা জান পরাণ, তাই না? হোয়াই? আবার আরেকজনে মনে করেন তাহাজ্জুদ, মনে করেন 20 রাকাত, সে 200 রাকাত পরে বসে আছে। আমার মা 70 ইয়ার্স গোয়িং অন, তাহাজ্জুদ পড়েন স্টিল। কেন? কারণ তিনি দিলে শান্তি পান, তার মনে হয় পারলৌকিক জীবনটা অনেক আনন্দের হবে, এবং ইহলৌকিক জীবনেও আমি স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করার মাধ্যমে আমি স্রষ্টার সান্নিধ্য পাচ্ছি, তার কাছে আমার যত দুঃখ যাতনা শেয়ার করতে পারছি, আই এম হ্যাপি। তার মানে আলটিমেটলি হিউম্যান বিংয়ের প্রধান কারণ হচ্ছে ভালো থাকা। মনে করেন এখন নেতনিয়াহু সাহেব গাজা দখল করতেছে কেন? যে মনে করতেছে যে জিতলে ভালো থাকবো, গ্রেটার ইসরায়েল হবে, একদিন আমার নাম ইতিহাসে থাকবে। না থাকলেই বা কি হবে? কত কোটি কোটি মানুষ প্রতি বছর মারা যায়, তাদের সবার নাম তো ইতিহাসে থাকে না, তাতেই বা কি আসে যায়? কিন্তু এই প্রশ্ন তো আমাদেরকে থামাচ্ছে না। আমরা আলটিমেটলি ওই জায়গাটা গিয়েই আটকাচ্ছি যে একটা নাম কাম থাকবে। অনেকের অনেক ধরনের আকাঙ্ক্ষা, কেউ কেউ হয়তো এরকমও দাঁড়িয়ে যায় নাম কাম থাকবে না, তাতেই বা কি আসে যায়? তো তার মানে হিউম্যান বিং একটা চিন্তাশীল প্রাণী হিসেবে সে নানা ধরনের জীবন বেছে নেয়, যার যার জীবন তার তার পথ, আর সেই পথটা রচিত হয় তার চিন্তার মাধ্যমে। তাই আমাদের আলোচনাটা হবে চিন্তামূলক, শর্ট বাট চিন্তামূলক। তাই আমি একটু হাইলি কনসেন্ট্রেশন আমি দাবি করব। চলেন আমরা একটু দেখি যে এখানে আমরা আসলে কি করছি, কেন আপনাদেরকে কষ্ট দিয়ে এইখানে আনা, এবং আমরা এই যে লিন টিন বলছি ব্যাপারটা আসলে কি। আমি এটাকে একটা কম্প্যাক্ট প্রেজেন্টেশন করব সংক্ষিপ্তভাবে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি এটাকে বলি পৃথিবী, এই পৃথিবীকে যদি আমরা নানা পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি, এই পৃথিবী একই সাথে খুব সচেতনভাবে যদি আমরা দেখি,
এই পৃথিবী আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি পণ্যের পৃথিবী হয়ে উঠেছে। এটা কি? পণ্য। এটা কি? পণ্য। এটার মধ্যে যে কার্যক্রমটা হচ্ছে, অর্থাৎ যেভাবে করে ভিডিওটা ধারণ করা হচ্ছে, এটা একটা সেবামূলক পণ্য। বাসের টিকিট একটা সেবা, কিন্তু ওটাও একটা পণ্য। মানে ভিজিবল অ্যান্ড ইনভিজিবল, দৃশ্যমান এবং অদৃশ্যমান, কিন্তু সবই পণ্য। তাহলে পৃথিবীটাকে আমরা পণ্যের পৃথিবী বলতে পারি? আদিম যুগে পণ্য ছিল না, তাহলে তখন কি ছিল? তখন মানুষ যে বার্টার স্টেজে, মার্কেটিংয়ের ভাষায় যে বার্টার স্টেজ, বিনিময় প্রথার মাধ্যমে মানুষ একে অপরের সাথে লেনদেন করত। এখন যেমন দেখা যাচ্ছে যে শীতের দিনে আমাদের দেশে ওই সাইবেরিয়ান পাখি উড়ে আসতেছে। প্রশ্ন হলো কেন? কারণ সাইবেরিয়াতে ওই শীতের সিজনে যেই পরিবেশ তৈরি হয়, ওই পরিবেশ পাখির জন্য উপযুক্ত নয়, সে টিকতে পারে না। তাই তাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট বা সহজাত যে টিকে থাকার প্রবণতা, যেটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি, সেটাই তাকে উড়িয়ে এনেছে এই হাজার হাজার কিলোমিটার দূরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লেকের পাড়েও দেখবেন প্রতি বছর পাখি আসে। আমাদের গাজীপুরের বিভিন্ন হাওর বাওরের পাশে দেখবেন পাখি আসে। চলন বিলে গেলে, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোর ওদিকে যেতে গেলে চলন বিলের দিকে দেখবেন। আমি সারা বাংলাদেশেই ঘুমিয়েছি, 2টা জেলায় ঘুমাইনি, শুধু 62টা জেলায় ঘুমিয়েছি। তো ওই অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো আমি দেখেই বলছি। তাহলে ওই পাখি উড়ে আসে কেন? সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে, সহজাতভাবে যে বেঁচে থাকার যে তার উদ্দীপনা, সেখান থেকে, রাইট? মানুষ কি করে? মানুষও তার সার্ভাইভের জন্যই নানা কিছু লাগে, যেমন খাদ্য। এখন খাদ্য যে এলাকায় শেষ হয়ে গেল, কল্পনা করেন আদিম যুগে খাদ্য শেষ হয়ে গেল, মানুষ মাইগ্রেট করছে। কারণ সে কিন্তু খাদ্য তখনও নিজে নিজে উৎপাদন করা শেখেনি, অর্থাৎ কৃষিকাজ তখনও আসেনি। আমি বোধহয় বোঝাতে পারছি কিছু। পণ্যের পৃথিবীতে ধীরে ধীরে মানুষের জার্নিটা এভাবেই এসছে, যে মানুষ যখন কৃষিকাজ এবং পশুপালন আবিষ্কার করলো, তখন কিন্তু মানুষের স্থিতিশীল একটা অবস্থা হলো। আগে পাখির মতো যাযাবরই ছিল, পরবর্তীতে মানুষ একটু স্থিতিশীল হতে শুরু করলো। একটা শ্রেণী কিন্তু এখনও যাযাবরী জীবনযাপন করে, বিভিন্ন ধরেন আফ্রিকান অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে। বেদেরা, আমাদের সোসাইটিতে বেদেদেরকেও আমরা বলতে পারি এক প্রকার যাযাবরী জীবনযাপন করে, রাইট? তো সেই মানুষই আজকে স্থিতিশীল জীবনযাপন করছি। তো আমরা যদি ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বলি, তাহলে 70,000 ইয়ার্স, 70,000 বছরের জার্নি। এই 70,000 বছরের জার্নির মধ্যে আমরা লাস্ট 10 থেকে 12,000 বছরে এই কৃষিকাজ এবং পশুপালন দেখতে পাচ্ছি। আর এই স্থিতিশীল জীবনযাপন যখন শুরু হয়েছে, তখন গড়ে উঠেছে নগর সভ্যতা। আমরা যেমন আদিম সভ্যতা হিসেবে জানি, যেমন আমরা দুইটা, মানে সকল ইতিহাসকে দুইটা মোটা দাগে ভাগ করি আমরা। কি? একটা হচ্ছে প্রি হিস্টোরিক এজ, প্রাগ ঐতিহাসিক যুগ। তাহলে প্রাগ ঐতিহাসিক যুগ মানে কি? প্রাগ ঐতিহাসিক যুগ মানে যে যুগটা লিখিত না। আর ঐতিহাসিক যুগ কি? যেটা লিখিত, সোজা বাংলা। তাহলে ঐতিহাসিক যুগেও ধাপে 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 আজকের জায়গাটায় এসছি। যখন আজকের জায়গাটায় বসে আছি, তখন আমাদের সকাল থেকে রাত, রাত থেকে আবার ভোর হওয়া, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা নানা ধরনের পণ্য ও সেবা ব্যবহার করতে থাকি, যেমন এখনও করছি। এখন মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, এটা পণ্য। আবার যে বিদ্যুৎ লাইনটা প্রবাহিত হচ্ছে, ওইটা পণ্য, সেবা নামে, কিন্তু ওইটার জন্য উই হ্যাভ টু পে। আমি কি এই পর্যন্ত স্যার ঠিক আছি? তাহলে মানুষের পৃথিবীতে আমরা বলতে পারি যে মানুষ পণ্যের পৃথিবীতে বসবাস করে, ইন দ্য বিজনেস সেন্স।
পয়েন্ট অফ ভিউটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি? বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে, যে মানুষ আসলে পণ্যের পৃথিবীতে আছে। এখন আমরা এইটাও কিন্তু জানি যে মানুষ নিজেও পণ্য। নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে যেটা হচ্ছে সোশ্যাল ডিলেমা। এটা একটু নোট নিতে পারেন, দেখে ফেলতে হবে, একটু কষ্ট করে দেখে ফেলতে হবে। সোশ্যাল ডিলেমাটা আমি বহুবার বলেছি, গত 2.5-3 বছরে বহুবার বহু জায়গায় বলেছি যে সোশ্যাল ডিলেমাটা একটু বোঝা দরকার আছে। তো ওখানে আপনি দেখতে পাবেন যে মানুষ কিভাবে পণ্য হয়ে ওঠে। কীরকম একটু এক্সাম্পল দেই। ধরেন আমাদের যে লিন প্ল্যাটফর্ম, সেই লিন প্ল্যাটফর্মে আপনি একজন ভালো গিটারিস্ট বা আপনি একটু ভালো গান গাইতে পারেন, ভালো গান, স্যার একটু সময় দিন, ভালো গান গাইতে পারেন, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, সায়েন্টিস্ট সাহেব বলেছেন। তো ওটাকে ভিডিও করে আপনার এত টুলস মুলস কিছু নাই, জাস্ট বউকে বলেছেন ক্যামেরাটা ধরবা, ভিডিওটা করবা, আমার আইডিতে আমি আপ করে দিব। ওইটাকে ম্যানেজ করার যাবতীয় ব্যবস্থাপনা আমাদের লিন সিস্টেমের মধ্যেই আছে, যাবতীয় ব্যবস্থাপনা, একেবারে এডিটিং থেকে শুরু করে সব কিছু। আচ্ছা, এখন আপনার গানের গলা এত ভালো আর আপনার গানটাও এত চমৎকার, প্রচুর মানুষ এখানে ভিড় করছে। আপনি নিজেও তো বলছেন যে এই নতুন প্ল্যাটফর্মটাতে আসো, এখানে আমার গান পাবা। তাই আপনি আপনার কমিউনিটি যেমন ডাকছেন, পাশাপাশি আপনাদের মার্কেটিং টার্গেটিং সব মিলিয়ে এটা একটা ভালো কমিউনিটিতে তৈরি হয়েছে, কল্পনা করেন। এখন ওইখানে যে মানুষ গানগুলো দেখছে, ওই মানুষকে বিজ্ঞাপনদাতারা কি করবে? মনে করেন প্ল্যানার ফেল এসে বলবে যে বাহ, তোমাদের প্ল্যাটফর্মে তো ভালোই মানুষের এনগেজমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে আমাদের এই প্রোডাক্টটার বিজ্ঞাপন তোমরা দিতে থাকো, এত ডলার। ওখানে ডলারের হিসাব হয় বলে আমরা টের পাই না যে খুব কম টাকায় আমাদের ক্ষেত্রে বিজ্ঞাপনটা দিতে পারবে। আমি মনে হয় বুঝাতে পারছি, খুব কম টাকাতেই বিজ্ঞাপনটা দিতে পারবে। কারণ একটা বিজ্ঞাপন থেকে যদি 100 জন দেখে আর একটা কাস্টমার পাওয়া যায়, তাহলে 100 জন দেখতে যদি 300 টাকাও খরচ হয় আর একটা কাস্টমার যদি রিপিটেডলি কিনতে থাকে, এবং এইটার যে মানুষের যে প্রবণতা, মানুষের প্রবণতা কি? মানুষের প্রবণতা হচ্ছে এক্সিস্টিং কাস্টমারের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে পৃথিবীতে 80% প্রোডাক্ট বিক্রি হয়। এক্সিস্টিং কাস্টমার, আমি ভিভো ফোন কিনেছি যখন, তারপরে আমার দেখা দেখি 14টা ফোন বিক্রি হয়েছে উইদিন 1 or 2 months। মানে যেই ফোন কিনবে আমি বললাম আমি সার্ভিস ভালো পেয়েছি, কেন? তো আমার ওই যে সার্কেলের মধ্যে আমার একটা ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব আছে, মানে একটা প্রভাব আছে, ওই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারের কারণে 14টা ফোন বিক্রি হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই 14টা ফোন বিক্রি হলো কার দ্বারা? এক্সিস্টিং একজন কাস্টমারের দ্বারা। আমি হচ্ছি সেই এক্সিস্টিং কাস্টমার যার ইনফ্লুয়েন্সে 80% সেল হয়। এভাবেই মনে রাখতে হবে, পৃথিবীতে যত পণ্য অথবা সেবা বিক্রি হয় তার ম্যাক্সিমামটাই বিক্রি হয় আগে যে ব্যবহার করেছে তার প্রভাবে। এটা কি সত্য না মিথ্যা? কারণ আপনার ওয়াইফ যখন আপনাকে খোঁচায়, রাত্রেবেলায় কানের কাছে পরামর্শ দেয়, কারণ ওইটাই তার উপযুক্ত সময়, কারণ একটু পরে আপনার নানা দাবি দেওয়া শুরু হবে। That is the high time to discuss about the purchase, right? যে পাশের বাসার ভাবিরে দেখলাম LG ব্র্যান্ডের একটা স্মার্ট টিভি কিনেছে, আর আমাদের সেই CRT মডেলের সেই 1980-র দশকের টিভি ভালো লাগে, বলো মান সম্মান থাকে। আপনি বললেন না, কেমনে থাকে, তাই না? এবার আপনি কি করেন? বউ ধরছে আর কি, আগামী মাসে ইনশাআল্লাহ দিতে আসি কিনা, তাই না? এই তো ঘটে। কিন্তু ভাবিরটা দেখেই কিন্তু সে বলেছে। এটা কি খেয়াল করি আমরা? স্যার এটা কি একমত আপনি যে ইনফ্লুয়েন্সটা এভাবে হয়? আমি হয়তো একটু মজা করে বললাম, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তাহলে সেখানেও দেখা যাচ্ছে এক্সিস্টেন্স, মানে আগের যে কাস্টমার তার প্রভাবে পাশের বাসার ভাবি পণ্য কিনেছে।
তো এটা হচ্ছে বেচা কেনার ক্ষেত্রে বক্তব্য। তাহলে আমরা এইবার একটু দেখি এখন পণ্যের পৃথিবীতে কি কি পণ্য আছে। এইটা কাউন্টলেস। কোন অর্থে কাউন্টলেস? একটা মানুষ জন্মসূত্রে সব কিছু নিয়ে জন্মায় না, কিন্তু যা নিয়ে জন্মায় সেখানে বড় ধরনের একটা সক্ষমতা নিয়ে জন্মায়, সেটা হচ্ছে শেখার ক্ষমতা, রাইট? দ্য পাওয়ার অফ লার্নিং, দ্য অ্যাবিলিটি টু লার্ন, ইয়েস অর নো? মানুষ শেখার ক্ষমতা নিয়ে জন্মায় যদি সে অটিস্টিক চাইল্ড না হয়। স্বাভাবিক একটা শিশু শেখার ক্ষমতা নিয়ে জন্মায়। আমাদের যে ফাইভ বেসিক সেন্স আছে, চোখ দিয়ে তথ্য পৌঁছায়, সেখান থেকে শিখি আমরা। কান দিয়ে তথ্য পৌঁছায়, শিখি। নাক দিয়ে তথ্য পৌঁছায়, গন্ধ বুঝলেন কেমনে? কারণ ব্রেন এটাকে নাক দিয়ে নিয়ে অ্যানালাইসিস করে বলছে পচা, অড লাগছে, বাদ দাও না, রাইট? তারপরে স্পর্শ দিয়ে শিখি, স্পর্শ থেকে ডেটা যায় ব্রেনে, তাই না? গার্লফ্রেন্ডের হাত ধরার পরে, এখন না, এখন তো বুড়া হয়ে গেছি সবাই, যখন আর কি একদিন বয়স ছিল তখন ধরার পরে কি হইতো, মনে হতো বিদ্যুৎ চমকাইতেছে প্রত্যেকটা অনুপরমাণুতে, আজকে আর ভিলেন না সব ফাটায় ভালো না ভাই, তো এটা পান নাই, এর জন্যই মাথা নিচু করে আছে। ওকে, ইটস অল রাইট, যে পেয়েছে আর কি, ঠিক কিনা? তাই তো ব্যাপারটা। তাহলে স্পর্শগত একটা ব্যাপার আছে। আর একটা কি আছে? জিহ্বা দিয়ে, স্বাদ নেই। এই হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বলছি আমরা। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যত ডেটা ব্রেনে যায়, ব্রেন সেইটাকে অ্যানালাইসিস করে, স্টোর করে। স্যার, ডেটা অ্যানালাইসিস করে এবং স্টোর করে, স্যার, রাইট? ইউ নো এভরিথিং অ্যাবাউট দ্যাট, উই অল নোজ, কিন্তু আমার গল্পের স্বার্থে একটু বলতে হচ্ছে। ওকে, তাহলে একটু চিন্তা করি, একজন ডাক্তার, তার পণ্য কি? তার পণ্য প্রধানত দুটো। এক, রোগটাকে চিহ্নিত করতে পারার যে সক্ষমতা, এই জ্ঞান আছে তার মানে ডাক্তারের জ্ঞান একটা পণ্য, যেটা সে বিক্রি করার ক্ষমতা রাখে বলেই হসপিটাল তাকে বেতন দিয়ে রাখে। আর যদি সে সেলফ এমপ্লয়েড হয়, যে নিজেই একটা চেম্বার করেছেন অথবা একটা হসপিটাল করেছেন যেখানে তিনি নিজে চিকিৎসা সেবা দিচ্ছেন, কি দ্বারা দিচ্ছেন? তার জ্ঞান। তাহলে তিনি যে সেবাটা দিচ্ছেন ওইটা বেসিকলি প্রোফাউন্ড লেভেলে তার জ্ঞান। আর একটা কি? যিনি অপারেশন করতে পারেন, সার্জিক্যাল অপারেশন করতে পারেন ডাক্তার সাহেব, এটা তার দক্ষতা, এটা তার দক্ষতা, স্কিল। তাহলে জ্ঞান ও দক্ষতা, এই দুইটা কনভার্টেড হচ্ছে পণ্যে। জ্ঞান এবং দক্ষতা এটা কনভার্টেড হয় পণ্যে। যেমন আসিফ কবির সাহেব তার জ্ঞান এবং দক্ষতা এটাকে কনভার্ট করছেন লিন নামক একটা প্ল্যাটফর্মে, দ্যাট ইজ পণ্য। সেই পণ্য বাজারে যত বিক্রি হবে তত তার উপার্জনও বাড়বে। এভাবে করেই মানুষ উপার্জন করে। তাহলে মানুষের সমাজে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যা দেখতে পাচ্ছি, আমি একটু জাস্ট ছোট্ট করে লিখে দেখাই যে আমরা মানুষের সমাজে কি দেখতে পাচ্ছি। পণ্য দেখতে পাচ্ছি আর ভোগ দেখতে পাচ্ছি, কনজামশন, প্রোডাকশন, কনজামশন, পণ্য আর ভোগ, এই দুইটার মাঝেই মানুষের জীবন আবর্তিত হচ্ছে ফ্রম দ্য বিজনেস পয়েন্ট অফ ভিউ। মাঝখানে কি ঢুকে পড়ল? মাঝখানে ঢুকে পড়ল মানি, টাকা। এখন এই তিনটাকে কেন্দ্র করে যত কিছু ঘটছে পৃথিবীতে, এই তিনটাকে কেন্দ্র করে
এবার দেখেন পণ্য ভোগ, মাঝখানে টাকা। এখন এই টাকা কেন্দ্রিকও কিন্তু ব্যবসা জমজমাট। পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কি? ব্যাংকিং ব্যবসা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিজনেস। সেটা কি করে? সেটাই টাকারই খেলা খেলে। ওয়াল স্ট্রিট কি করে? টাকারই খেলা খেলে। ফেডারেল রিজার্ভ সিস্টেম কি করে? টাকারই খেলা খেলে। কিন্তু গত 500 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, 500 বছরের ইতিহাস, তাহলে আমরা 500 বছরে একটা সাইকেল দেখতে পাবো, একটা চক্র দেখতে পাবো। কি সেই চক্র? এইরকম চক্র। মানে হচ্ছে এইটা ধরেন একটা সিভিলাইজেশন। সিভিলাইজেশনটার নাম কি? সিভিলাইজেশনটার নাম হচ্ছে অটোমান, সাম্রাজ্যের নাম। সিভিলাইজেশন না, সাম্রাজ্যের নাম, এম্পায়ারের নাম। অটোমান এম্পায়ার, যেটাকে আমরা কি বলি, মুসলমানরা কি বলি? ওসমানীয় সাম্রাজ্য, রাইট? ওসমানীয় সাম্রাজ্যের কি পতন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে? আবার ইউরোপে কি দেখলাম? ডাচ এম্পায়ার। ডাচ এম্পায়ারের পতন হচ্ছে, ডিক্লাইন্ড হচ্ছে, উত্থান হলো কার? ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ এম্পায়ার ডিক্লাইন্ড হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে, ম্যাক্সিমাম প্রায় শেষ। আমেরিকান এম্পায়ারের উত্থান হলো। এখন আমেরিকান এম্পায়ারের পতন হচ্ছে, চাইনিজ এম্পায়ারের উত্থান হচ্ছে। ট্রু অর ফলস? যদিও এখন একক আর পৃথিবী থাকছে না, এটা জিওপলিটিক্যাল ব্যাপার, এটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু পৃথিবীকে নিয়ে কথা বলতে গেলে সঙ্গত কারণেই চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে ইকোনমিক্স নিয়ে কথা বলতে গেলে পলিটিক্স অটোমেটিক আসে। এই জন্যই বলা হয় যে পৃথিবীর ইতিহাস হচ্ছে একটা ট্রেন লাইনের মতো, যেখানে জিওপলিটিক্স, জিও ইকোনমিক্স পরস্পর হাত ধরাধরি করে চলে, আজ অবধি চলে এসছে। এবং তারই মাঝে এই মানব প্রজাতির বসবাস। আমি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, সেই হিসেবে শুধু বলছি না, কিন্তু আপনি একটু তাকিয়ে দেখেন আমি যা বলেছি, ট্রু অর ফলস? স্যার, ট্রু অর ফলস? স্যার, আপনি কি একমত যে পলিটিক্স, ইকোনমিক্স দুইটার জার্নি পাশাপাশি চলছে, পরস্পরকে পরস্পর কি করছে? প্রভাবিত করছে, পরস্পরকে পরস্পর প্রভাবিত করছে। রাজনীতিবিদদের ব্যবসায়ীরা হেল্প করে, বা তারা একটা সংঘবদ্ধ হয়ে ওঠে যখন সিন্ডিকেটেড হয়। আবার ব্যবসায়ীদেরকে শেল্টার দেয় পলিটিশিয়ানরা। এটা একটা চক্র, একটা খেলা, যেখানে দুইটা পাত আছে, ট্রেনের দুইটা লাইনের মতো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়, উড়ে যায়, নতুন জুড়ে বসে। কি অদ্ভুত না? এই তো চলছে। সো এই পৃথিবীকে আমরা অস্বীকার করতে পারি না। তাহলে এখন আমরা ভালো থাকার গল্প দিয়ে যাত্রা শুরু করলাম, যে আমরা সবাই ভালো থাকতে চাই। তাহলে ভালো থাকতে গেলে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো জরুরি। কারণ কিছুদিন আগে, কিছুদিন না আসলে কয়েক বছর আগে একটা আর্টিকেল পড়েছিলাম, একজন ডাক্তারের লেখা আর্টিকেল। আর্টিকেলটার নাম হচ্ছে ক্যান্সার অফ দ্য ওয়ালেট। ক্যান্সার অফ দ্য ওয়ালেট, ওয়ালেট মানে আই মিন মানি ব্যাগ। ক্যান্সার অফ দ্য মানি ব্যাগ। উনি আলোচনা করে দেখিয়েছেন যে ম্যাক্সিমাম রোগের পেছনের কারণ হচ্ছে মানি ব্যাগের ক্যান্সার। ক্যান্সার শরীরে না, আগে কোথায়? আগে মানি ব্যাগে। মোস্ট পিপল রোগগ্রস্ত হয় মানি ব্যাগ সমস্যার কারণে। ধরেন আমি খাদ্যের কথাই বলি, আপনি সবচেয়ে সেরা খাবারটা খেলে রোগগ্রস্ত হওয়ার পসিবিলিটি কমে যাবে। তো সেরা খাবারটা কি? মানি ব্যাগে টাকা না থাকলে আইবো মামুন ভাই? তাহলে টাকা কি আপনি ওই যে পরে যে করিমনের মা, আমার এরকম অভিনয় করতো না? যাই হোক, তো এই যে করিমনের মা বলে এটা করলেন, হার্টে প্রবলেম, এটা তো আপনার খাদ্যাভ্যাসেও একটা দায়ী। তো খাদ্য ভালো খান নাই কে? কারণ টাকা ছিল না। তাহলে এই টাকার কি গুরুত্ব আছে? এখন টাকার ফিলিংটা কিরকম জানেন? টাকার ফিলিংটা হচ্ছে গিয়ে একটা ট্রাস্ট ফিলিং এর মতো। ট্রাস্ট,
যেমন ছেলেবেলায় আমরা যখন চারা খেলতাম, চারা খেলার সময় আমরা 5 জন খেলছি, 5 জনে এই চকলেটের খোসাটাকে নাম দিলাম 100 টাকা, 5 জনে মেনে নিলাম বলেই কিন্তু ওটা 100 টাকা স্যার। আবার ওই যে ম্যাচের কাগজ, ওর বডিটাকে কেটে যেটাকে বলতাম এটা 10 টাকা, সবাই বিশ্বাস করতাম এবং মেনে নিতাম বলেই ওটা 10 টাকা ছিল। বড়দের কাছে কিছু না, কিন্তু আমাদের কাছে তখন এটা 10 টাকা, কারণ চারা খেলার সময় এটা খুব ভীষণ রকমের জরুরি। ওখানে দেউলিয়াত্বেরও ব্যাপার আছে, মান সম্মানেরও ব্যাপার আছে, তাই না? হাইরা গেছে তখন আবার কিলাকিলিও করতাম আমরা, তাই না? অপদস্থ করছিস, আজকে হাসছি তো কি হয়েছে। তারপরে আবার বাজারে গিয়ে টোকাইতাম কোথায় চকোলেটের খোসা আছে, কারণ এটা টাকা। তাহলে ওই যে 5 জন মানুষ, এই 5 জন মানুষকে এবার 500 কোটি মানুষ মনে করেন, এই 5 জন মানুষকে এবার 824 কোটি মানুষ মনে করেন। দেখেন, যেটার উপর ট্রাস্ট করে সেটাই শক্তিশালী। এর জন্য পৃথিবীতে কি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1944-এ যেহেতু ইউরোপে প্রচুর যুদ্ধ, তোমাদের সব স্বর্ণটর্ণ আমাদের কাছে জমা রাখো, কারণ আটলান্টিকের ওপারে তখন মিসাইল মারা, এই সুপারসনিক মিসাইল আসে নাই, হাইপারসনিক মিসাইল আসে নাই। ফলে কি হইল, সবার সম্পদ নিয়ে মানে গোল্ড নিয়ে কোথায় রাখলো, কারণ এক দেশ আরেক দেশকে দখল করলেই গিয়ে প্রথমেই কি করে, গোল্ড মোল্ড যা আছে সব ক্রোপ করে, তাই জমা রাখলো কোথায়, আমেরিকার কাছে। হ্যাঁ, আর আমেরিকা তাদেরকে টোকেন ধরাই দিল যে হ্যাঁ ফ্রান্স তোমার কত, এতগুলো, আচ্ছা ঠিক আছে দাও। জার্মানি তোমার কত, তুমি কে, ইংল্যান্ড, এদিকে আসো কত। পরে সেইটা দিয়ে ডলার শুরু হয়ে গেল। 70-71 সালে এসে মিস্টার রিচার্ড নিক্সন বললেন, প্রথমেই মানে জার্মানি ফেরত চাইছিল, জার্মানি অথবা ফ্রান্স, একটু মিস্টেক হতে পারে আমার তথ্যে, ফেরত চাইছে যে এখন তো আর যুদ্ধ নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, সব কিছু গেছে, ভাই আমার স্বর্ণ ফেরত দাও। ওই স্বর্ণ কি করে ফেলাইছে, আমেরিকা আগে খেয়ে ফেলাইছে। পরে বলে যে ডলার আজকে থেকে আমরা কি করলাম, ডলারকে ফ্রি করে দিলাম, কোনো ব্যাক বাই গোল্ড আর নাই। এই কিন্তু ডলারের মান পতন শুরু হলো সেই 1971 সালের 15 আগস্ট থেকে আজকে দিন পর্যন্ত ডলারের মান মোর দ্যান 95% পতন হয়েছে। এর জন্য ফিনান্সিয়ালি ইন্টেলিজেন্ট পারসনরা, আমাদের যেমন একটা এই যে আজকের আয়োজনটা স্কুল অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের আয়োজন, এটা সেখানে আমরা কি বলছি, আমরা বলছি কাগজের টাকার উপর ভরসা করেন না, ভরসা করেন আপনার জ্ঞান ও দক্ষতার উপরে, কারণ আপনার জ্ঞান ও দক্ষতা কনভার্টেড হবে টাকায়। জ্ঞান ও দক্ষতাই কনভার্টেড হয় টাকায়, রাইট? এ পর্যন্ত আমাদের বক্তব্য পরিষ্কার। এখন আসেন, যখন আমেরিকার ইতিহাস যেহেতু ডলারের গল্প বলতেই হলো, তাহলে ডলারের ওই জায়গাটায় আমরা আর একটা ইতিহাসও জানি যে যখনই গোল্ড ব্যাক নাই তখন তারা কি করলেন, 74 সালে এসে সৌদি আরবের সাথে চুক্তি করলেন যে তোমাদেরকে ক্ষমতায় রাখবো, মিলিটারি পাওয়ার আমাদের আছে, সুতরাং তোমরা রাজতন্ত্র রাখবা, জনতারে যেমনে খুশি তেমনে শাসন করবা, আমরা কিছু কমু না, তোমাদের ক্ষেত্রে কোনো গণতন্ত্রের দাবি টাবি তুলবো না, শুধু ডলারে বেচবা। এই সৌদি আরব, আমি বিগ বস ইউএসএ চলে এসেছি, প্লিজ অবে মাই অর্ডার। সৌদি আরব বললো ইয়েস বস, কি করতে হইব, যে ডলারে দিবা তেল। হয়ে গেল খেলা শুরু, রাইট অর রং? 50 বছরের চুক্তি গেল 2024 সালে, এই তো খেলা। তাহলে এখন দেখেন, ডলারে সমস্ত লেনদেন হয় ডলারে, সুইফট আমরা যেটাকে জানি, একটা মেসেজিং সিস্টেম, একটা নেটওয়ার্ক। তো সুইফট সিস্টেমের থেকে এই যে যখন রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করলো, $300 বিলিয়ন আটকে দিল। তুমি অ্যাটাক করছো কেন, ফাজিল বেয়াদব। কিন্তু 91 সালে যে কথা উঠছিল সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, যে আমরা আর ন্যাটোকে বাড়াবো না, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, এটার 15টা দেশ, আমরা আর এটাকে এক্সপান্ড করব না। কিন্তু তারপরেও কিন্তু শুধু ইস্টের দিকে আগায়। রাশিয়া বলল প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট,
প্লিজ ডোন্ট ডু দ্যাট। মানলো না, কিলাকিলি লেগে গেল, কারণ হচ্ছে ইউক্রেনে নাকি বসাইব। ওদিকে কিউবায় যখন বসাইতে গেছিল মিসাইল, তখন কিন্তু আমেরিকা প্রায় অ্যাটাক করেই বসছিল। কি স্যার মনে আছে তো ইতিহাস? দিস ইজ দ্য জিও পলিটিক্স, যার আন্ডারে এখন বাংলাদেশ ভয়াবহ রকমে আছে। সো আমরা কিন্তু এর বাইরে নই, এটা আমাদেরকে মেমোরিতে রাখতে হবে। ওকে, তাহলে আমরা আবার ফেরত যাই। এবার আমরা একটু, যেহেতু আর্থিক বুদ্ধিমত্তার আলাপ হচ্ছে, তাহলে টাকার খেলা, এটা একটা খেলা। আচ্ছা, আমরা এখানে যারা আছি, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এটা সম্পর্কে জানি আমরা? ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, ধরেন আমরা যে দু একজন শুনেছি, তারা ছাড়া স্যার ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সম্পর্কে তো ওইভাবে শোনার সুযোগ হয়নি। এটা কিন্তু আমি অনেক ব্যাংকার বন্ধুদেরকে, আমার কয়েকটা ব্যাংকার বন্ধুদেরকে আমি জিজ্ঞেস করেছি, ব্যাংকে জব করে, বাট দে ডোন্ট নো অ্যাবাউট দ্য হোল পিকচার অ্যাবাউট ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম। দেখেন, 1000 টাকা, আমরা 1000 টাকাকে 1000 কোটিও পাঠ করতে পারি। আপনার 1000 কোটি টাকা ব্যাংকে আপনাকে লোন দিয়েছে, কিন্তু আপনি কি ওইটা মাথায় নিয়ে ঘুরবেন? নিশ্চয়ই না, কারণ 1 কোটি টাকা ইকুয়াল টু 30 থেকে 32 কেজি। 30 থেকে 32 কেজি আমি ওজন দিছি, দিয়েই কইতেছি। 500-1000 মিলায়া, 500 হলে একটু বেশি হয় আর 1000 হলে একটু কম হয়, সব মিলে 27 থেকে 32 কেজির মধ্যে। হ্যাঁ, মানে সব হয় নাই, আমি একবারে আমার বডির মধ্যে 77 লাখ টাকা রাখছি, কোট মোট সব মিলায়। তো ওই সময় আমি একবার 1 কোটি টাকার ওজন দিছি, ওজন দিয়ে আমি দেখছি। হ্যাঁ, ভালো একটা এক্সপিরিয়েন্স না? আচ্ছা, এই যে 1000 কোটি টাকা, এটা আপনি কোথায় রাখবেন? নিশ্চয়ই ব্যাংকে। স্যার, ব্যাংকেই তো রাখবো। ব্যাংক যেটা করবে, এখানে আমি শর্ট ফর্মে লিখছি ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম, তাহলে ফ্র্যাকশন করবে। ব্যাংক এটাকে 1000 কোটি টাকা ব্যাংকে রাখলেন, ব্যাংক এটাকে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে 10% রাখবে আলাদা। তাহলে 10%-এ গেল কত? 100 কোটি, রাইট? বাকি 900 কোটি টাকা সে লোন দিবে বিকে। প্লিজ একটু খেয়াল করেন, 1000 কোটি টাকা আপনি ব্যাংকে রেখেছেন, 1000 টাকা রাখলেও সেম থিং। 10% ব্যাংক কি করেছে? ফ্র্যাকশনাল রিজার্ভ রেখেছে, একটা অংশ রিজার্ভ থাকবে, আর বাকি 900 কোটি টাকা বিকে লোন দিয়েছে। বি এটা মাথায় নিয়ে ঘুরবে, রাইট মামুন ভাই? আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আমি মাঝে মাঝে বক্তব্যের মাঝখানে এরকম প্রশ্ন করব, তাহলে আমরা কি বুঝলাম? গরু আকাশে ওড়ে, ঠিক কিনা? আপনি বলেন অবশ্যই, তখন আমি বুঝবো আপনি ভীষণ মনোযোগী। ডোন্ট ডু দ্যাট, একটু সচেতনভাবে উত্তর দিয়ে না। তাহলে এই যে 900 কোটি টাকা বি, সে মাথায় নিয়ে ঘুরবে না, সেও ব্যাংকে রাখবে। ব্যাংক আবার এখান থেকে কত পার্সেন্ট রাখবে? 10%। এখানে চলে আসলো কত টাকা? 90 টাকা। ফ্র্যাকশনাল রিজার্ভে রাখলো কত? 10% মানে 90 টাকা। বাকি রইল কত? 810 টাকা। এটা চলে যাবে সি এর কাছে লোন আকারে। সিও এটা কিন্তু মাথায় নিয়ে ঘুরবে না, সি আবার কোথায় নিয়ে রাখবে? এটা ব্যাংকেই রাখবে। ব্যাংকে গিয়ে সি সাহেব 810 টাকা রেখেছেন, ব্যাংক যথারীতি 10% মানে 81 টাকা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমে রেখেছে। বাকি 729 হয় সম্ভবত, এইটা ডি সাহেবের জন্য সে লোন দিবে। আমরা 3টা লেয়ার দেখালাম, আমি 4 নম্বর লেয়ারে যাব, 5 নম্বর লেয়ারে যাব। এভাবে যদি লেয়ারিং করতে থাকি তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে, আর দীর্ঘ করব না। 3টা লেয়ারে দেখালাম। এখন আসেন 3টা লেয়ারে এর ফলাফল কি দাঁড়ালো? 1000 টাকা, এখানে এ সাহেব 1000, 900, 810, তাহলে কত হলো? 2710 টাকা। কারণ এ সাহেবের অ্যাকাউন্টে দেখাবে কত? সে তার মেসেজিং অপশনে যাবে বা অ্যাপে যাবে, দেখাবে যে 1000 কোটি টাকা আছে।
বি সাহেবের অ্যাকাউন্টে দেখাবে কত? 900 কোটি টাকা। সি সাহেবের অ্যাকাউন্টে দেখাবে কত? 810 কোটি। টোটাল কত? 2710 কোটি। এবার ফ্র্যাকশনাল রিজার্ভে জমেছে কত? 190, 81, 271 টাকা। এম আই রাইট স্যার? এম আই রাইট? 271 টাকা ফ্র্যাকশনাল রিজার্ভ। আর আছে কত টাকা ডি সাহেবের কাছে? এই হচ্ছে 271 আর 729 যোগ করলে 1000 টাকা মিলবে। কিন্তু এবার এ সাহেব গেছে ব্যাংকে, ওই আমার টাকা দাও। বি সাহেব একই সময় আইছে, আর এবার আমার টাকা দেন। সি সাহেব একই সময় আইছে, প্লিজ গিভ মি মাই মানি ব্যাক। এবার ব্যাংক বলবে আমি দেউলিয়া। এটা 2011 সালে গ্রিসে ঘটছিল, লেবাননে ঘটছিল একবার, বাংলাদেশে এই পর্যায়ে যাচ্ছিল, ছাপায় আর টাকা ভরে, ছাপায় আর টাকা ভরে। এর জন্য আমাদের হাতে থাকা পণ্যটাও দাম বেড়ে যায়, কারণ ইনফ্লেশন বেড়ে যায়। কারণ যখনই কোনো একটা সোসাইটিতে 100টা পণ্য আছে, তার দাম 100 টাকা, সোসাইটিতে টাকাও আছে 100। হ্যালো গাইস, 100টা পণ্য আছে, তার দাম কত? 100 টাকা। সোসাইটিতে টাকা সার্কুলেটেড হচ্ছে কত? 100ই। তাহলে এক একটার দাম 1 টাকা, কিন্তু সরকার মাঝখান দিয়ে হান্দায় দিছে আরো 100 টাকা। সাথে সাথে ওই 100টা পণ্য কিন্তু 200টা হয়ে যায় নাই, পণ্য কিন্তু 100টাই আছে, সাথে সাথে পণ্যের দাম 200 টাকা, এই 2 টাকা করে। তার মানে 200% বেড়ে গেছে, মানে পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। এই যে ইনফ্লেশন হয়ে গেল, এই ইনফ্লেশন কিন্তু ঘটানো হলো। এই জন্যই ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট পার্সনরা বলে যে কাগজের নোটের উপর ভরসা কইরো না। আর এই জন্যই গার্বেজ কন্টেন্ট বেশি রিচ পায়, মানুষ গার্বেজ কন্টেন্ট বেশি দেয়। আর আমাদের লিন প্ল্যাটফর্মে গার্বেজ না, ভালো কন্টেন্ট বেশি রিচ পাবে, সেই ব্যবস্থা আমরা অ্যালগরিদমে সাজাইছি। একটা করতালি দিয়ে আমাদের একটু উৎসাহিত করতে পারেন। আমাদের এলএমএস সিস্টেম বলেন, আমাদের লিন প্ল্যাটফর্ম বলেন, দুইটাতে আমরা ওই একই কাহিনী করতেছি। অ্যালগরিদমিক মডেলে আমরা ইন করা দিছি গার্বেজের চেয়ে ভালো জিনিস বেশি যাতে যায়, কারণ ওখানে একটা ছোট্ট মডেল আছে, সেটা আমরা অনেক কষ্ট করে দাঁড় করাইছি। সিপি মডেল মানে ক্রেডিবল পয়েন্ট, এটা আমরা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করব। সিপি মডেলে যার ক্রেডিবল পয়েন্ট বেশি, তার সোসাইটিতে অবস্থান বেড়ে যাবে। সেটা অনেক বিরাট গল্প, পুরাটা বলবো না, শুধু এতটুকু বলি, আপনাকে যদি কোনো ব্যাংক বলে ভাই আপনার সিপি ইয়াটা একটু শেয়ার করেন তো আমাদের সাথে, সিপি পয়েন্টটা, ওটা গোপন, তা আপনি দেখাইলেন যে আমার সিপি হচ্ছে 69%, ক্রেডিবল পয়েন্ট কত আপনার? 69%, 69%। ব্যাংক বলল 70%-এর কম হইলে আমরা লোন দেই না। তখন আপনি আপনার ক্রেডিবল পয়েন্ট বাড়ানোর জন্য ভালো মানুষ হইতে বাধ্য, কারণ ক্রেডিবিলিটি বাড়বেই হচ্ছে ভালো মানুষের দ্বারা। কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় একজনকে গালি দিয়ে কমেন্ট করছেন, সাথে সাথে আমাদের এআই আপনারে ধরবে। আচ্ছা আপনার নাম কি স্যার? হ্যাঁ, মিজান স্যার, আপনাকে ধরবে। আচ্ছা মিজান সাহেব, তুমি তো মানুষকে বাজে কমেন্ট করো, আপনার ক্রেডিবল পয়েন্ট কমবে। আপনি একজনের কথা দিচ্ছেন, কথা রাখেন নাই, এআই ধরবে, ও আচ্ছা তুমি কথা রাখো না, ক্রেডিবল পয়েন্ট কমবে। কেমন হবে ব্যাপারটা যদি সত্যি সত্যি এটা ঘটাইতে পারি? সবাই একটু ভয় পাইছেন না? হ্যাঁ, এরা তো শোনেন, আইডিয়া পণ্যে রূপান্তরিত হয়, আইডিয়া বা চিন্তা পণ্যে রূপান্তরিত হয়। আমাকে একটু থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা দিবেন প্লিজ। আমি আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করে আমার আলোচনা প্রায় শেষ, আর একটু বাকি আছে। আমরা মানুষ, আমাদেরকে অনেক নলেজই দেয়া হয় না, আমাদের স্কুলিং সিস্টেমেও নাই, কারণ প্রফেশনাল বানানোর জন্য কাজটা করা হয়। এটা ঘটেছিল গত শতকের শুরুর দিকে, অর্থাৎ 20 শতাব্দীর শুরুর দিকে। জন ডি রকাফেলার, আপনারা তো নাম শুনেছেন যে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার জন ডি রকাফেলার। হ্যাঁ, এই ভদ্রলোক হচ্ছেন মানে এই যে স্কুলিং সিস্টেম আমেরিকার, এটা ডোনারদের একজন, কিন্তু প্রতিষ্ঠাতা ডোনারদের একজন। প্রতিষ্ঠাকালীন সময় উনি ডোনেশন দেন এবং উনি চেয়ারম্যান হন, যদিও তিনি শ্যাডো কিং ছিলেন, মানে পিছনে বিহাইন্ড দ্য সিনে থেকে ফাইন্যান্স করেছেন। তো ওই সময় উনি বললেন যে আমাদের এখন চিন্তক দরকার নাই,
কর্মী দরকার, তাই কর্মী বানানোর শিক্ষা ব্যবস্থা চালু করো। আমরা ওই কর্মী বানানোর শিক্ষা ব্যবস্থা থেকে আজও বের হইনি। দ্যাট ইজ দ্য হার্শ ট্রুথ। এটা খুব দুঃখজনক সত্য। তাই চিন্তক বানানো জরুরি আছে। এরকম এইটা অ্যান্ড্রু কার্নেগি ছিলেন জন ডি রকফেলারের আগের ভার্সন। মানে ধরেন 10 বছরের গ্যাপ থাকে না, যেমন আমার আর আসিফ কবিরের গ্যাপ 10 বছর ধরে, এরকম একটু জেনারেশন গ্যাপ। তো এই অ্যান্ড্রু কার্নেগির কাছে 21 বছর বয়সী এই ছেলেটা, নাম হচ্ছে নেপোলিয়ান হিল। ওই 1912 সালে এই নেপোলিয়ান হিলের বয়স ছিল 21 বছর। সে গেছে অ্যান্ড্রু কার্নেগির কাছে। কার্নেগি সাহেব হচ্ছে স্কটল্যান্ড থেকে মাইগ্রেট করে আমেরিকায় যাওয়া একজন সন্তান। মাকে নিয়ে অনেক সার্ভাইভাল পিরিয়ড পার হয়েছেন। একজন মনে করেন আনকনভেনশনাল জিনিয়াস ভদ্রলোক। স্টিলের কোম্পানি দিল, সেই স্টেনলেস স্টিলের কোম্পানি থেকে আবার হেনরি ফোর্ড তার ফোর্ডের গাড়িগুলো বানাইতো। একটা উইন উইন ট্রানজ্যাকশন আর কি। তো তখন সে অনেক ধনী মানুষ হয়ে গেছে, বিলিয়নিয়ার হয় নাই, কিন্তু বিলিয়নিয়ারের কাছাকাছি ছিলেন অ্যান্ড্রু কার্নেগি। তো অ্যান্ড্রু কার্নেগির কাছে এই নেপোলিয়ান হিল গেছে বেশ কসরত করে, কারণ হচ্ছে সে ছোট ছোট ফিচার লেখে বিভিন্ন পত্রিকার জন্য। স্যার এই গল্পটা মজা পাবেন। গেছে, গিয়ে বলছে যে প্রশ্ন করছে আপনি কিভাবে হলেন, কি কি ইত্যাদি ইত্যাদি। তো নেপোলিয়ান হিলকে অ্যান্ড্রু কার্নেগি বলছে যে তোমার এই প্রশ্নটার উত্তর দিব, পরের প্রশ্নটা করো। এটার উত্তর দিব, পরেরটা করো। আর একটা নিল, আচ্ছা এটারও উত্তর পাবা, পরেরটা করো। এভাবে অনেকগুলো প্রশ্ন করেছে। বলে যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাও কেন আমার কাছে? বলে যে আমি খুব সাধারণ পরিবার থেকে আসা ছেলে, আমি চাই আপনি যেভাবে বড় মানুষ হয়েছেন সোসাইটিতে এই জ্ঞানটা ছড়িয়ে পড়ুক। তাই আমি এই আপনার মতো মানুষদের সাক্ষাৎকার নিয়ে আমি একটা বই লিখতে চাই। এইটাই সেই বই, 1937 সালে ছাপা হয়। তখন অ্যান্ড্রু কার্নেগি তাকে বলে তুমি 20 বছর আমার সাথে কাজ করো। অ্যান্ড্রু কার্নেগি বলল আমি তোমাকে যার সাথে তোমার দেখা করা দরকার, যত সেক্টরের ধনী আছে সকলের সাথে তোমাকে আমি বসানোর ব্যবস্থা করব, তুমি গবেষণা করবা তোমার টিম সহ, আই উইল হেল্প ইউ। এই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে 13টা অধ্যায় আছে। এইটার প্রথম যে অধ্যায়টা ডিজায়ার চ্যাপ্টার, সেই ডিজায়ার চ্যাপ্টারের প্রথম লাইনটাই হচ্ছে এই যে এখানে আমি এই যে লাল কালি দিয়ে লেখা, ট্রুলি থটস আর থিংস। ট্রুলি থটস আর থিংস। সত্য কথা হলো চিন্তাই বস্তুতে রূপান্তরিত হয়। থটস আর থিংস। চিন্তা ছিল বস্তু, চিন্তা ছিল বস্তু, চিন্তা ছিল বস্তুর মধ্যে সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বুদ্ধিমত্তা, আল্লাহ প্রদত্ত একটা সক্ষমতা, যেটা আল্লাহর গুণ। তাই আল্লাহ বলছেন কোরআনে, আল্লাহর গুণে গুণান্বিত হও। এইটা হচ্ছে গুণ। আপনি সৃষ্টিশীল হবেন। তাই যে সৃষ্টিশীল না, সে মূলত আল্লাহর ওই গুণটাকে অস্বীকার করে, আর সেইটাকে আমাদের শিক্ষা ব্যবস্থা খুব ইয়া করে। আমি ম্যাডামরে বলি, আচ্ছা ম্যাডাম তিতুমির কলেজে, সরি নামটাই বলে ফেললাম, ঠিক হলো কিনা জানি না, ম্যাডামের নাম পর্যন্ত যাব না, মনেও নাই। তো তখন আমি অলরেডি স্বাধীন মিত্র ছদ্মনামে কবিতা টবিতা লিখি এবং সুন্দরভাবে আর্টিকেল লিখি। তো ম্যাডামকে বললাম, আচ্ছা ম্যাডাম প্লেটোকে কেন পড়বো এই যুগে এসে, 2300 বছর 2200 বছর আগের কাহিনী। এই ছেলে তুমি বেশি কথা বলো, মুখস্থ করবা, পরীক্ষা দিবা, ভালো রেজাল্ট করবা, ভালো থাকবা, এত পেঁচাও কেন? আমি কি ম্যাডাম আমি আর ক্লাস করবো না বলে বেরোয় গেছে। এবার আমি আমার আলোচনা শেষ করে দিব। আরটিভি মানে হচ্ছে বিজনেস। এটা আমরা 3 বছর আগে এই নামটা দিই। আমরা বলি এই সোসাইটিতে একটা রেভলিউশনারি চেঞ্জ দরকার। এই ভদ্রলোক আর আমি, উনি বললে যে, আমি বললাম বাণিজ্য বিপ্লব, উনি বললেন রেভলিউশন থ্রু বিজনেস, আমি বললাম শর্টে আরটিভি। এই হচ্ছে শর্ট ফর্ম আরটিভি। হ্যালো, আমি শেষ করে দেব, এখান থেকেই শেষ করব। আরটিভি, তাহলে রেভলিউশন থ্রু বিজনেসকে আমরা কি বলছি? আরটিভি বলছি, নাম্বার 1। নাম্বার 2,
এই আরটিবি বাস্তবায়ন করবে কে? রেভলিউশনটা করবে কে? স্যার, রেভলিউশন করার জন্য তো কিছু পাইওনিয়ার্স লাগবে। তারা কারা? তাদেরকে তো ওয়েল এডুকেটেড হতে হবে, জগতের এই খেলাগুলো বুঝতে হবে, এই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম বুঝতে হবে, তাদেরকে তো অর্থনীতি বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হবে। তো তাদেরকে কিভাবে তৈরি করব? এর জন্য আমরা তৈরি করলাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আর 3-4-5 মাসের মধ্যে আমরা বাস্তব জগতে নিয়ে আসতে পারবো। ওইটা আনার জন্য আমাদের কিছু ইঞ্জিনিয়ার্স এবং বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারগত, হ্যাঁ, মূল কোডিং হয়ে গেছে, মূল ব্যাপারগুলো হয়েছে, আরও কাজ আছে। তো কম্পিউটারের ব্যাপার আছে, তারপরে হচ্ছে সেন্ট্রাল ডেটা সেন্টারের ব্যাপার আছে, তারপরে সার্ভারের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো এটার জন্য আমরা 1 কোটি টাকা বাজেট করেছি, যে 1 কোটি টাকা আমরা 2টা প্রোডাক্ট আনতে পারবো। একটা হচ্ছে লিন আনতে পারবো, একটা হচ্ছে এলএমএস আনতে পারবো। তাহলে 1 কোটি টাকায় যদি লিন এবং এলএমএস আনতে পারি, কথাটা বুঝছেন? এখন কিন্তু আমি যতটুকু আলোচনা করব সেটা সামারাইজ করব, কারণ একটা আপিল দিয়ে তো শেষ করতে হবে আমাকে। আমি আপনাদের সাথে আলোচনা করব, আমার তো একটা আপিল থাকবে, নাহলে আপনি কেন শুনতে এসছেন? আমাদের মধ্যে কোলাবোরেশনটা কোথায়, আমাদের মধ্যে ইন্টিগ্রেশনটা কোথায়, সেটাই আমি এখন বলছি। লেটস মুভ। এইটুক তো আমরা ক্লিয়ার না? কারণ এইটা আমরা এখনই দেখাবো, এটার একটা প্রয়োগ আছে। আমার আলোচনা প্রায় শেষ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন বলবো। প্লিজ আমাকে আরেকটু সময় দেন, আর 4-5টা মিনিট একটু মনোযোগ দিবেন। এখন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। দেখেন, আমাদের একটা কোম্পানি আছে, কম্পোজার রিয়েল এস্টেটস লিমিটেড। কম্পোজার মানে হচ্ছে শান্তি নিবাসের মতো, মানে আমরা চাই যে নামের মধ্য দিয়ে আমরা আমাদের দর্শনকে ফুটিয়ে তুলতে চাই। তো এই কম্পোজারে আমরা একটু খেয়াল করবেন স্যার, ছোট্ট একটা পয়েন্ট বলবো। বর্তমানে চাইনিজ যে পিআর অর্থাৎ পাবলিক রিলেশনশিপ, ওয়ার্ল্ড যে কমিউনিটির সাথে ডায়ালগ করা, ডিবেট করা, এই কাজটা করেন একজন ভদ্রলোক আছেন, ওনার নামটা আমি ভুলে যাই। তো উনি গত 3 দিন আগে ওনার একটা পডকাস্টে উনি লেকচার দিচ্ছেন, মানে ওনাকে প্রশ্ন করছে, উনি উত্তর দিচ্ছেন, আমি দেখলাম। উনি বললেন যে ওয়েস্টার্ন ফিলসফিতে বা ওয়েস্টার্ন ইকোনমিক মডেলে মানি মানে শুধুই মানি। খেয়াল করবেন, খুবই গভীর কথা, কিন্তু টাকা মানে শুধুই টাকা। কিন্তু আমাদের চাইনিজ ফিলসফিতে মানি বা টাকা মানে শুধু টাকা নয়, মানি মানে, খেয়াল করেন, মানি ইকুয়াল টু মানি প্লাস গুডস, টাকা প্লাস পণ্য। এই জন্যই এখন অনেক বেলুন ব্লাস্ট হয়ে যাচ্ছে। কারণ আগে রোলস রয়েস ওই রকম ক্রেডিবল সোসাইটি থেকে আসা রাজা বাদশাদের বা অভিজাত পরিবারের সন্তান না হলে রোলস রয়েস কেনা যাইতো না। আর এখন রোলস রয়েস বলছে, না বাবা ওইসব কিছু লাগবে না, কেন না প্লিজ। কেন? কারণ ওই বাবলটা ব্লাস্ট করছে। কারণ চায়নার ক্ষেত্রে বক্তব্য কি? মানি প্লাস গুডস। তুমি তো শুধু বাবল তৈরি করছো যে আইফোন হাতে নেই, আইফোন কিন্তু কেউ পকেটে রাখে না সহজে। আইফোন কি থাকতে হয়? আইফোন হাতে থাকতে হয়। অ্যাপল কামড়ানো আপেলটা দেখাইতে হয়, কারণ এটা একটা ভ্যালু অ্যাড করে। আমি কিন্তু যেই সেই লোক না, আইফোন হাতে, বুঝতে পারছো তো না মামুন? এরকম একটা ভাব আছে না? প্লিজ, এবার মানে আমার চেয়ে ওল্ডার, প্লিজ ফরগিভ মি। হ্যাঁ মিজান সাহেব, আইফোন কি করতে হবে? এইভাবে করে নিয়ে হাঁটতে হবে, তখন আপনাকে এবার একটু দেখাইতে হবে। মিজান বুঝছেন না? আমি আইফোন হোল্ডার কিন্তু, বুঝছেন তো? এটা কিন্তু রেসপেক্ট নিই, কারণ আমি কিন্তু পারচেজিং পাওয়ার প্যারিটির জায়গা থেকে আমি কিন্তু তোমার চেয়ে একটু উপরে। এটা হচ্ছে একটা প্যারামিটার, সোসাইটিতে ভ্যালু অ্যাডিশন করে। ওইটার দাম নেয়, ওইটার দাম নেয়। হ্যালো গাইস, ওইটার দাম নেয়। না হলে মার্সিডিজ বেঞ্জ দাম এত বেশি কেন? প্রোডাকশন কেস কি এত বেশি? নো। অডি এত বেশি? নো। লেক্সাস এত বেশি? নো। এখানে একটা ভ্যালু অ্যাডিশনের ব্যাপার আছে। তাহলে এই ভ্যালু অ্যাডিশনটাই হচ্ছে টাকা।
কিন্তু চাইনিজ ফিলসফি বা চাইনিজ প্রোডাক্টিভিটি পৃথিবীর মার্কেটের একটা বিরাট দখল নেওয়ার কারণে অনেকগুলো বাবল ব্লাস্ট করে গেছে, সেখানে এটা তৈরি হয়েছে মানি প্লাস গুডস। এবার আসেন ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের সাথে কম্পোজারের সম্পর্ক কি। আমরা বলছি কম্পোজার অ্যাসেট ইনফ্লেশনকে মাথায় রেখেই, অ্যাসেটেরও কিন্তু ইনফ্লেশন হয়, যেমন চায়নাতে হয়েছে, আমেরিকাতে হয়েছে, ইউরোপে হয়েছে অ্যাসেট ইনফ্লেশন। মানে আপনার এত বিল্ডিং করে ফেলছেন, ভাড়া নেওয়ার মতো লোক নাই, দিস ইজ অ্যাসেট ইনফ্লেশন। এই অ্যাসেট ইনফ্লেশনটাকে আমরা কাউন্টিংয়ে নিয়ে, তাই আমরা খুব ডেটা ড্রিভেন একটা কোম্পানি। আমরা হয়তো ছোট্ট, এই একটু অফিস, এই একটু কার্যক্রম দেখে আপনাদের মনে হবে গরিবস, ইয়েস আমরা এখনো তাই, বাট মনে না, মনে না, মনে মনে আমরা অনেক দূরে চলে গেছি। কারণ আমাদের যে 35টা প্রজেক্ট আছে সেইটার জন্য আমাদের মাত্র 300 করোড় টাকাই যথেষ্ট। এটা নিয়ে আমি প্রেজেন্টেশনও করেছি অনেকের সাথে, অনেকে দিবেও বলছে, কিন্তু রাজনৈতিক হাঙ্গামা টাঙ্গামা চলতেছে, একের পর এক চেঞ্জ চলতেছে, ডিস্টার্বিং একটা সিচুয়েশন। আমি বললাম ওকে ভাই আপনারা কবে দিবেন, আমি আপাতত ক্রাউড ফান্ডিং করে হলেও আমাদের প্রজেক্ট একটার পর একটা বাস্তবায়ন করব। সেটারই প্রথম প্রজেক্ট হচ্ছে আসমিয়া, আসমিয়া 1। তাহলে আসমিয়ার দ্বারা আমরা কি বলছি, মূলত এই কথাটা বলছি, অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল। স্যার আমার আলোচনা শেষ, অ্যাগেইনস্ট ইনভেস্টেড অ্যামাউন্ট ওটা লিখলাম না। তাহলে অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল মানে কি, একজন বিনিয়োগকারীর জন্য সবার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যা পামু তা তো পরে, আমার টাকাটা টিকবো তো, মূলধন ঠিক থাকবো তো, নাকি এইটাও খোয়ামু। এই প্রশ্নটা কি যে কোনো জায়গায় টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন থাকে কিনা, যে লাভ পরে, আগে আমার চালান ঠিক থাকবো তো, রাইট, মূলধন ঠিক রাখা। আমরা করেছি কি, এই অ্যাসেট স্টেবিলাইজেশন মডেল, এইটার একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে আমাদের, যেটা টোটালি ম্যাথমেটিক্যাল, টোটালি ম্যাথমেটিক্যাল। সেটা কি, আইসিটি 3565। স্যাররা একটু দেখবেন, আইসিটি 3565, এটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট সার্কুলেশন থিওরেম। মডেল বলছি না, থিওরেম বলছি। কেন থিওরেম বলছি, পরবর্তীতে এটাকে নিয়ে আমাদের ইউনিভার্সিটির সাথে কাজ করে আমরা কাজ করব, আর এটার ডকুমেন্টেশন ওই মাস্টার্স পিএইচডির স্টুডেন্টরা এটা থিসিস করতে থাকবে। আলটিমেটলি এটাকে আমরা একটা পিএইচডি থিসিসে পরিণত করব। তখন এটা একটা মডেল আকারে আমাদের একটা আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়ে উঠবে। আমরা যথারীতি এটাকে আইপি হিসেবে সারা ওয়ার্ল্ডে, যে এই মডেল ব্যবহার করতে হলে আমাদের অনুমোদন লাগবে, রয়্যালটি লাগবে, এটা একটা মডেল। কিন্তু মডেলটা খুব সিম্পল ভাবে বলি, ম্যাথমেটিক্যাল টার্ম বা ফিডব্যাক লুপ অনেক আছে, আমি অত গভীরে যাব না, আমি শুধু ছোট্ট করে বলি, তাহলে আপনি ওই ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের খেলাটা ধরে ফেলবেন, সার্কুলেশনের খেলাটা ধরে ফেলবেন। কি দেখেন, প্রথম কথা হচ্ছে 35% টাকা দিয়ে ডাইরেক্ট অ্যাসেট কেন। তার মানে আমরা ক্রাউড ফান্ডিং করছি, আর যেটাই করছি, যে 1 কোটি টাকা দিবে 35 লাখ টাকার আগে জমি। এখন দেখেন জমির ক্ষেত্রেও কিন্তু ভ্যালুয়েশন অ্যাড করা যায়। হ্যালো, জমির ক্ষেত্রেও কিন্তু কি করা যায়, ভ্যালুয়েশন অ্যাড করা যায়। এটা একই ঘটনা, ওই ঘটনাটার মতো যে আপনি একটা তরমুজ বাজার থেকে এনে ওটাকে জুস বানিয়ে 3টা বোতলে ভরে 600 টাকায় বিক্রি করলেন। তরমুজটা কিনলেন 80 টাকায়, বিক্রি করলেন 600 টাকায়, কারণ এখানে আপনি ভ্যালু অ্যাডিশন করেছেন। এটাই হচ্ছে উদ্যোক্তার কাজ। তাহলে ওই পানি কিনলাম, পানি কিনে ওইটাকে একটু বালু দিয়ে ভরলাম, ওইটাকে একটু শেডিং করলাম, ওইটার উপরে একটা প্রজেক্ট ডিজাইন করলাম 10 তলা ভবনের। এসএফআই বা স্কুল অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সকে সাথে নিয়ে আমাদের 11টা কোম্পানি সবগুলো মিলিয়ে একটা প্রজেক্ট করলাম, ব্যাংকের কাছে প্রেজেন্ট করলাম যে এখানে 50 কোটি দরকার, ব্যাংক 5 কোটি তো দিবে। ওই জায়গায় আমাদের ট্রানজ্যাকশনাল কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার আছে, যেগুলো আপনারা সবাই জানেন। তাহলে এই যে 35% দিয়ে অ্যাসেট কিনলাম, এই অ্যাসেটটাই কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে ওই এক মূলধনের টাকা পরিমাণ টাকা ওর দাম হয়ে যাবে, বেশিও হবে, কিন্তু আপনার মূলধন কিন্তু আপনার কাছে আছে, কারণ আপনার অ্যাসেট আছে। তাহলে আমার 65% টাকা এবার কি বেঁচে গেল স্যার?
এবার আসেন আরো 15%কে আমরা সেকেন্ডারি অ্যাসেট বলছি, যেটাকে বলছি গডস মানি। কি বলছি? গডস মানি। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে আমার আর্টিকেলও পাবেন গডস মানির উপরে, ছোট ছোট। আবার গুগলেও গডস মানি পাবেন। গডস মানি মানে কি? মানে আল্লাহর টাকা। আল্লাহর টাকা মানে কি? গোল্ড আল্লাহর টাকা, কপার আল্লাহর টাকা, যত রেয়ার আর্থ মিনারেল সব আল্লাহর টাকা, প্রাকৃতিক যত সম্পদ আছে সব আল্লাহর টাকা। এটাকে গডস মানি বলে। তাহলে সেকেন্ডারি লেয়ারে আমরা কিছু গডস মানিও কিনছি। তাহলে আমার মোট অ্যাসেট কত? 50% টাকার। তাহলে অ্যাসেট দিয়ে কি স্টেবিলাইজ করছি মূলধনটাকে? স্যার, মূলধনটাকে আটকাইছি। এবারও কিন্তু আমার এখনো কিন্তু 50% টাকা আছে নাকি নাই? আছে। এই 50%-এর মধ্যে 20% হচ্ছে রিজার্ভ ফান্ড। কি ফান্ড? রিজার্ভ ফান্ড। ওই যে ব্যাংকেও যেমন রিজার্ভ রাখে, কিন্তু ব্যাংক রিজার্ভ রাখা ওইটা দিয়ে ডিম পারে, মানে টাকা দিয়ে আরো টাকা ছাপায়, আর আমরা ওইটাকে দিয়ে আবার অ্যাসেটে ঘুরামু। 10% দিয়ে ক্যাশ রাখবো, 10%, মানে 10 লাখ ক্যাশ, কারণ হ্যার প্যাডে ব্যথা উঠতে পারে। বিনিয়োগ করছে, বিনিয়োগ করে কইছে কয়দিন পরে প্যাডে ব্যথা, আরে আমার প্যাডে ব্যথা, ডাক্তার দেখাইতে হইব, 1 লাখ লাগবো, প্লিজ ব্যাক মাই মানি, রিটার্ন মাই মানি। তখন যদি না দিবার পারি সে বলবো কোম্পানি ভালো না, চোরা কোম্পানি। এই নেন ভাই, ডিটটা ক্যান্সেল করেন, আসেন সব ক্যান্সেল করেন, এই নেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? কারণ আমাদের ডেটা বলছে যে কোম্পানি রেপুটেশন তৈরি করতে পারে 5%-এর উপরে জীবনেও রিটার্ন যায় না। মানে মেয়াদ পূর্তির আগে 5%-এর উপরে রিটার্ন দেওয়া লাগে না, যাদের রেপুটেশন ভালো। আর যে রেপুটেশনে ঘাপলা করে ফেলে তার হয়তো পুরাটাই দেওয়া লাগে মেয়াদের আগে। আমি কি স্যার বুঝাইতে পারতেছি কিনা? সো আমরা এর জন্য 10%-কে ওই জায়গা রিজার্ভ, ওইটারে বলবো বাবা রিজার্ভ ফান্ড, তুমি ওখানে বসে ডিম দিতে থাকো। ওইটার এগেনস্টে কিন্তু লোনও নেওয়া যায়, সেটা আবার ব্যাংকিংয়ের আলাদা খেলা। কিন্তু আমরা এই 20% মূলত টোটাল রিজার্ভ ফান্ডে ব্যবহার করবো। তার মধ্যে 10% দিয়ে অ্যাসেটের একটু কেনা বেচা, শর্ট টার্ম কেনা বেচা। এই যে 2 টন চাল পাইছি, 5 টাকা করে কম কিনছি, বেচছি, ওইখানে কিছু টাকা আর্ন হয়েছে, চলে যাবে আমাদের এই অ্যাসেট, মানে আসমিয়া প্রজেক্টের টাকা। এটা কোনোটাই কোনো ক্যালকুলেশন আমরা কারোর কাছে হাইড করি না, সবই আপনি জানতে পারবেন। আপনি একজন বিনিয়োগকারী, আপনি সব জানতে পারবেন। হ্যাঁ পারেন তো, করলে কে ঠেকাইছে? শুধু ম্যাথটা আমাদের কাছ থেকে একটু বুঝালেন আর কি, কারণ এর মধ্যে অনেক অনেক প্যাচ আছে। এই বাস্তব বাস্তব। আর বাকি আছে কত স্যার? 30% টাকা। ওই 30% টাকা দিয়ে আমরা আমাদের এই এলএমএস আর লিন বানাইতে থাকবো, আর এদিকে কিন্তু চলতে থাকবে আমাদের খেলা। কারণ একবারে তো আমার পুরো টাকাটা লাগতেছে না, আমার 2টা বানাইতে 2 কোটি লাগবে, কিন্তু একবারে লাগবে না। আমি প্রথম ফেজটা পার হলেই আমার দেখা যাবে যে মার্কেট থেকে আমার টাকা চলে আসা শুরু হবে, কারণ আমার সেল শুরু হয়ে যাবে। গাইজ, আমি বোঝাইতে পারছি? তাহলে আমরা ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমেরও ব্যবহার এখানে করছি, কিন্তু একটু অ্যাসেটে করছি, রিয়েল মানিতে করছি। কারণ ওই যে দর্শনটা বললাম, মানে আমি অবাক হয়ে গেছি যে আমি এটা জানতাম না যে চাইনায় এই দর্শনটা আছে, আমি জানতাম না অনেস্টলি। 3 দিন আগে আমি জানতাম না। আমি আসিফ ভাইকে বলেছি যে ভাই, যখন চিন্তা জ্ঞানীরা কনফার্ম করে, মানে যে জ্ঞানীদের বক্তব্য কেন শুনতে হয়, নিজের আইডিয়ার সাথে যখন জ্ঞানীদের কথা ম্যাচ করে তখন এক ধরনের কনফার্মেশন তৈরি হয়। ও আচ্ছা, তাই তো, আমি তো সঠিক রাস্তা আছি, ও হো ও হো, এরকম একটা ব্যাপার তৈরি হয় না? আমারও তাই হলো। আচ্ছা, আমিও তো তাই মনে করি যে হুদা টাকা রাখা কোনো লাভ নাই, ইনফ্লেশনের দাম কমে যায়। তাই বলা হয় সেভার্স আর লুজার্স। তাই ডোন্ট সেভ, ইনভেস্ট। ইনভেস্ট করবা কেমনে? বুদ্ধি খাটায়া, পাগলের মতো না। ভালো করে প্রশ্নবিদ্ধ করেন, আমারে প্রশ্ন করে সিট করে ফেলান। দিস ইজ মাই প্রেজেন্টেশন। আমরা এটা ধারাবাহিকভাবে করি, এক এক পর্বে এক একটা বিষয়কে কেন্দ্র করে। আজকে আমরা জীবনে ভালো থাকার ব্যাপারটাকে মেনশন করে আলোচনা শুরু করেছিলাম, শেষটা ওখানেই করব। দেখেন, জীবন এক অনিশ্চিত জার্নি। মানুষ 2ভাবে জীবনটাকে যাপন করে, 2ভাবে। একটা হচ্ছে অনিশ্চয়তা বোধ দ্বারা তার ফিলসফিটাই থাকে সবসময়
অনিশ্চয়তা বোধ হচ্ছে তার ফিলোসফি। তার মানে কি, ভয়ের ভিত্তিতে সে সিদ্ধান্তগুলো নেয়, সবসময়ের জন্য সে নিরাপত্তা খোঁজে, মানে নিরাপত্তা বোধ। কিন্তু মানুষের মধ্যে এই নিরাপত্তা বোধটা আল্লাহ দিলেন কেন? দিয়েছেন কারণ নিরাপত্তা বোধের কারণেই মানুষ একটু সতর্ক থাকে। একটা শিশুর মধ্যে নিরাপত্তা বোধ বেশি নেই বলেই সে পানিতে উঁকি দিতে গিয়ে চিত হয়ে পড়ে পানিতে। তারপরে যদি রেলিং দেওয়া না থাকে তাহলে ছাদে আকাশের উপর হাঁটা শুরু করে, কারণ সে তো মাতবর। সাপ একটা বিষধর সাপ, ওর কোনো ওই ফিলিং নাই, কি নাই, ভয়ের কোনো ফিলিং নাই, তো ও এটা ল্যাঞ্জা ধরবে না, মরে গেল। ও মরল কেন? কারণ ওর মধ্যে ভয় নাই। তাহলে ভয় কিছুটা দরকার আছে জীবনের জন্য, বাট নিরাপত্তা বোধ এটার আক্রান্ত হওয়াটা হচ্ছে জীবনের জন্য ভয়ঙ্কর রকমের একটা কেজ বা খাঁচা, যে খাঁচায় পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষ আক্রান্ত, আসক্ত এবং আটকানো। উই আর কেজড। হাউ? দেখেন, নিরাপত্তা খোঁজাটা এক ধরনের মিথ্যা। আমরা এখানে মোটেও নিরাপদ না। কোন সেন্সে? এখন যদি এখানে 9 মাত্রার একটা ভূমিকম্প হয়, উই অল গন। স্যার, সত্য না মিথ্যা? তাহলে কোনোভাবেই মানুষ কখনোই নিরাপদ থাকে না। কিন্তু আমরা ক্যালকুলেশন আমাদের ব্রেন করে যে না, এখনই ভূমিকম্প হবে এমন তো আর কোরআনে লেখা নেই, সুতরাং সবার জন্য যা আমার জন্য তো তাই, বাট আমি চেষ্টা করব নিরাপদ থাকতে। রাইট স্যার? আমরা এইভাবে করে আমাদের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এবং আমাদের কমন সেন্সকে ব্যবহার করে জীবনে চলি। রাইট? ওইটা করতে হবে। কিন্তু শুধুমাত্র নিরাপদ বইলা জানোই না, তাই বলা হয় রিস্ক না নেওয়াটা সবচেয়ে বড় রিস্ক। কারণ যে রিস্ক নিচ্ছে সে তো তাও একটু জীবনটা পাল্টানোর সুযোগ পাচ্ছে, যদি লাগিয়া যায় টাইপের একটা ব্যাপার। আর যে রিস্ক নিচ্ছেই না, তার যদি লাগার কোনো সুযোগই নাই। তাই আমি একটা আর্টিকেল লিখেছিলাম অনেক আগে যে রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক। তাই ক্যালকুলেটিভ রিস্ক নেওয়াটা বুদ্ধিমান মানুষের কাজ। আমরা সবাই বুদ্ধিমান, একটা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার আবেদন জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।